শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা বরাবরের মতোই, আর বরাবরের মতোই 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। সুন্দর একটি সকাল তোমারও হোক, শুধু সকাল নয় সারাদিন। ভালো আছো তো? আমি ভালো আছি, তোমাকে শুভ সকাল। কেমন আছো তুমি? এই তো আমিও ভালো আছি। চমৎকার একটি দিন, কি বলো? একদমই একদমই, এবং চমৎকার মানুষ থাকেন রাঙা সকালে। খুব স্বাভাবিকভাবেই আসলে সুন্দর সকাল আমাদের শুরু হয়। চলো জানে কে চলো আছেন কে বিশেষ আছে জেনে মানুষ। নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি লেখক ও সাংবাদিক জুলফিকার শাহাদাত। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ শুভ সকাল। সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে পেয়ে ভীষণ আনন্দিত আমরা। আমিও আপনাদের সাথে আসতে পেরে বসতে পেরে আনন্দিত। স্যার, পুরো অনুষ্ঠান জুড়ে আসলে আমরা নিয়ম মাফিক যে আলোচনা করি, জীবন সম্পর্কে আসলে জানার চেষ্টা করি। একেবারে শৈশবে আসবো, আপনার শৈশবটা কেমন ছিল। তার আগে আপনার জন্মদিনের যে তারিখটা, এটা খুবই ইন্টারেস্টিং। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশে যখন বিজয় দিবস উদযাপন হয়, আপনার জন্মদিনটাও নিশ্চয়ই উদযাপন হয়। কেমন লাগে? আমি মনে করি কি আমার জন্মদিনটা যেহেতু 16 ডিসেম্বর, আমাকে এককভাবে আমার জন্মদিন উৎসব করার প্রয়োজন পড়ে না। একদমই তাই। সারা বাংলাদেশের সব মানুষ, আবার বৃদ্ধ বনিতা সবাই বিজয় দিবস উদযাপন করে। আমি সেদিন খুব আনন্দ ফিল করি যে হয়তো এরা সবাই শুধু আমাদের দেশের স্বাধীনতার উৎসবকে, বিজয় দিবসের উৎসবকে আয়োজন করেনি, মনে হচ্ছে যেন আমার জন্মদিনটাকে ওরা উদযাপন করছে। আমি আসলে বিজয়ের পুত্র। একদমই একদমই। বিজয়ের জন্যই, বিজয় করতে আমার জন্ম হয়েছে। সমস্ত চ্যালেঞ্জ, সমস্ত কিছুকেই মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, প্রত্যয়, সেটা আমি 71 থেকে পেয়েছি। এবং আমার 16 ডিসেম্বর আমি মনে করি যে কি সে সূতিকাগার আমার জন্মের সাথে জড়িত, সেজন্য আমি খুব প্রাউড ফিল করি। একদমই একদমই। এবং এই যে বিজয়ের কথা আমরা বলছি না, আমার মনে হয় যে আপনার জন্মের পর থেকে আপনি মনে হয় সেই বোধটা নিয়েই সামনে এগিয়েছেন। এবং আপনার ব্যক্তিগত জীবনেও তার প্রভাব বিভিন্নভাবে রয়েছে, যেটি আমরা আজকে আসলে জানবো। স্যার, আপনার জন্ম চিটাগাঙে, কোথায়, কেমন ছিল, সবকিছু মিলে একটু জানতে চাই। আমার জন্মটা একেবারে অজপাড়াগা, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের জোসকোলা গ্রাম। ওখানে মহানগর নামে একটা স্থান আছে। আমাদের বাড়ির নাম হচ্ছে হাসমতুল্লাহ মুনসেফ বাড়ি। উনি হচ্ছে যে ডক্টর জামালউদ্দিন ইসলামের পূর্বপুরুষ বা তার দাদা। তো সেখানে আমরা যখন স্কুলে পড়ি, আমাদের বাড়ি থেকে স্কুল ছিল অনেক দূরে, 5-6 মাইল দূরে। কাদা রাস্তা ছিল। আমরা এই কাদা রাস্তায় 5-6 মাইল পাড়ি দিয়ে স্কুলে পড়তে যেতাম। আমার স্কুল জীবন শুরু হয় জোসকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওখানে যখন আমি পড়ি, আমার যখন টিচার ছিলেন শান্তিবিধান নন্দী, উনি এখন নেই। আব্দুল সালাম, উনিও এখন নেই। ওই স্কুলে পড়ার সময় আসলে আমি ঘরের আমার বাবার 5টা মেয়ে ছিল। 2টা মেয়ে মারা যায়, আমি মায়ের ষষ্ঠ সন্তান। আচ্ছা। অর্থাৎ 5টা মেয়ের পরে আমি ছেলে হই। এটি নিয়ে বাবা মায়ের মধ্যে অনেক পূরণ ছিল। আমার প্রত্যাশার জন্য মায়ের অনেক কান্না ছিল। সেই সময়ে বাবা ভেবেছিল যে যেগুলা যা মানে বিভিন্ন জন বলছে আমার মায়ের ছেলে হবে না, 7টা মেয়ে হবে, তারপর ছেলে আসতে পারে। এই নিয়ে বাবা মায়ের অনেক ক্রন্দন ছিল। আজকে বাবাও নেই, মাও নেই, দুজনের কেউ পৃথিবীতে নেই। তো সেই মানে শৈশবটাকে মানে একটা করুণ আবহ ছিল। মানে ছেলের জন্য যে আকাঙ্ক্ষা, আজ থেকে প্রায় সেই সময় প্রায় 50-60 বছর আগের কাহিনীটা। সেই প্রেক্ষাপটে যখন আমার মায়ের কান্না মনে হয় গাছের পাতা ঝরছিল, মানে বাবা এরকম ভাবে মানসিক একটা সামাজিক পোড়ন একটা ছেলের জন্য। তখন আল্লাহর ইয়াতে মানে আমার মায়ের পেটে আমি আসি, তখন মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় বাবাকে পাক বাহিনী ধরে নিয়ে যায়, মারার জন্য তাকে একটা খালের মধ্যে নিয়ে যায়, শ্রীমতী খাল বলে, ওখানে বাবাকে মেরে ফেলবে। তখন গুলি করার জন্য পাক বাহিনী তাকে ইয়া করছে, মানে কলমা পড়াইছে যে বাবাকে হত্যা করবে। আমাদের আত্মীয় স্বজনরা সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাশটা নিয়ে যাওয়ার জন্য। সে কি একটা করুণ পরিস্থিতি। এদিকে মায়ের পেটে আমি, বাবা তো জানেন না যে ছেলে হবে না মেয়ে হবে। বাড়িতে খবরটা পৌঁছে গেছে, মায়ের ক্রন্দন, সে এক মানে করুণ কাহিনী। তারপরে ওরা কি বুঝে আধা ঘন্টা পরে একটা খালের মধ্যে নিয়ে যাওয়ার পরে বাবা গুলি করার জন্য প্রস্তুত করছে, বলছে তুমি কলমা পড়ো। আচ্ছা। সেখান থেকে বাবাকে তারা
কি অজানা কারণে ছেড়ে দেয়। আচ্ছা। সেই থেকে বাবা যে বাড়িতে ফিরলেন, হ্যাঁ, আর তিনি আর কখনো ঘরমুখী হলেন, আর বেরোতেন না। আর মুক্তিযুদ্ধ যখন শেষ হলো, আমি বিজয়ের দিন, হ্যাঁ, আমার মায়ের উথর থেকে আমি বেরিয়ে আসি। সেদিন আমার বাবা কিন্তু আমার জন্য একটা নাম রেখেছিল, সেই নামটা কেউ জানে না। আচ্ছা। আজকে বলি আমি, আমার নাম রেখেছিলেন শাহজাহান। শাহজাহান। শাহজাহান, জি বাদশাহ, সম্রাট শাহজাহানের নামে মানে লাগছে, ডাক নাম দিছে বাদশাহ। জি। আমার বাবা, আমার ছেলেকে আমি সেভাবেই বড় করব। সেই তখন বাবার যে স্বপ্নটা ছিল, হ্যাঁ, যে আমার ছেলেটাকে আমি এভাবে মানুষ করব, হ্যাঁ, বাবা আমাকে সেভাবেই সম্মান দিয়ে, এই আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেছেন। হ্যাঁ, এত ভালোবাসা দিয়েছেন বাবা, আমাকে মানুষ করেছেন, আমার এগুলো আমি বর্ণনা করতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আসলে পৃথিবীতে সব বাবা মারাই হয়তো তার সর্বোচ্চটা দিয়েই সন্তানদেরকে লালন পালন করবার চেষ্টা করেন, কিন্তু আপনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনার কাছে একটু ব্যতিক্রম বা একটু স্পেশাল এজন্যই মনে হবে। আপনি যেটি বলছিলেন, সেই সময় প্রেক্ষাপটে, সেই সময় সমাজ ব্যবস্থা সবকিছু মিলে মায়ের কোলে 5 বোনের পরে আপনি আসলেন, এবং বাবা মায়ের সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল একটা ছেলের প্রতি। এবং আরও একটি বিষয় হচ্ছে যেটি 1971 সালে আপনি যেটি বলছিলেন যে বাবাকে ধরে নিয়ে যাবার পরে বাবা আবার ফিরে আসলেন, এবং এসে এই যে তার একটি বিশাল প্রাপ্তি, না, আপনি তাদের কোল জুড়ে আসলেন, এটি নিশ্চয়ই বিশাল একটি বিষয়, এবং আপনি সেটি ফিল করতে পেরেছেন, এটাও আসলে অনেক বড় একটা বিষয়। এবং আমি বলবো যে বিয়োগের জায়গা শুধু এটাই, এই সময় এসে যে বাবা মা এখন আপনার কাছে নেই। স্যার, জীবনটা হয়তো এরকমই হয়, সুখ দুঃখের সঙ্গে কিছু কিছু বেদনা আমাদের থাকে, কিন্তু সেগুলো নিয়েই আসলে আমাদেরকে এগিয়ে যেতে হয়। আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে জানাবো, তারপর ফিরতে চাই। দর্শক, লেখক এবং সাংবাদিক জুলফিকার শাহাদাতের কর্মজীবনের সূচনা হয় লেখালেখির মাধ্যমেই। 80-র দশকের শেষ দিকে তিনি বিভিন্ন পত্রিকা এবং সাময়িকীতে লেখালেখির মাধ্যমে জনজীবন, সমাজ ও উন্নয়ন বিষয়ক নানা বিষয় তুলে ধরতে শুরু করেন। 1987 সালে সাপ্তাহিক দৈনিক খবর পত্রিকায় লেখার মধ্য দিয়ে তিনি নিয়মিত লেখালেখিতে যুক্ত হন। পরবর্তীতে 1991 সালে মাসিক ফটিকছড়িতে কাজ করার মাধ্যমে তার লেখালেখির পরিসর বিস্তৃত হয়। সমসাময়িক সমাজ, অর্থনীতি, উন্নয়ন ধারা এবং মানবিক মূল্যবোধ তার লেখার প্রধান বিষয় হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি সামাজিক ব্যবসা, উন্নয়ন চিন্তা নিয়ে বিভিন্ন প্রবন্ধ এবং বিশ্লেষণধর্মী লেখা লিখেছেন। তার লেখায় সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং মানব কল্যাণের ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। কথন নামে একটি শিশু সাহিত্য পত্রিকার সম্পাদনা করেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 22টি, এর মধ্যে ছড়া, কবিতা, শিশু সাহিত্য, গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ এবং জীবনী সাহিত্য উল্লেখযোগ্য। শিশু সাহিত্যে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কিছু সম্মাননা এবং পুরস্কার। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, সেই ছোট্টবেলার গল্প না শুনতে শুনতে আমরা একেবারে কোথায়, মানে আমিও একটু হারিয়ে যাচ্ছিলাম। আনিস, আমার মনে হয় তুমিও ভীষণ আবেগাপ্লুত হচ্ছিলাম যে কত সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। বাবা কি আসলে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন? জি, বাবা মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, তো বাবার সেই, এরপর আমি যখন আসি, আমার বাবা সবসময় চেষ্টা করতেন কি, বাবাও ছিল একটা, আমার দাদাকে আমি দেখিনি, আচ্ছা, আমার দাদিকেও আমি দেখিনি। বাবা 7 বছর সময় সে পিতৃহারা হন। আচ্ছা, হ্যাঁ, বাবা মানুষ হন চাচার কাছে, সেখানেও অনেকগুলো বেদনার কাহিনী রয়েছে। হ্যাঁ, বেদনার কাহিনীর কারণ কি, সে বেদনাগুলো যাতে তার ছেলেকে স্পর্শ না করে কখনো, বাবা সে ব্যাপারে সবসময় সতর্ক থাকতেন। বাবা যে অনাদর অবহেলায় মানুষ হয়েছেন, সে অনাদর অবহেলা যাতে তার ছেলের ব্যাপারে না হয়, সে ব্যাপারে তিনি সবসময় সতর্ক থাকতেন। আমাকে, আমার পেছনে 7টা বছর টিচার লাগিয়ে রাখতেন। আমিও কখনো স্কুল জীবনে সেকেন্ড ছিলাম না, ফার্স্ট বয় ছিলাম। তো এটার পেছনে ছিল কি, আমার মূলত বাবার ইয়া ছিল, আর মা ছিল খুব কড়া স্বভাবের। আমাদের মানুষ হওয়ার পেছনে ছিল মায়ের অবদান বেশি। হ্যাঁ, মা এত কঠোর প্রশাসক ছিলেন, এটা বলার সাংঘাতিক। মাগরিবের পরে ঘরে না ঢুকলে সেদিন শাস্তি অনিবার্য ছিল। সকাল ভোর 5টার দিকে উঠে পড়তে বসতেই হবে। হ্যাঁ, এইভাবে মায়ের এত শাসন যদি না থাকতো, তাহলে হয়তো আজকে আমি আপনাদের এখানে আসতে পারতাম না। নিশ্চয়ই নিশ্চয়ই সবকিছু মায়ের অবদান। তো এরপরে হচ্ছে যে কি, আমাদের শৈশবের যে বিষয়টা ছিল, আমার তো গ্রাম ছিল, আমাদের আম গাছ, কাঁঠাল গাছ, ডোবা, নালা, এগুলোতে আমাদের শৈশব। আমি শান্তির উচ্চ বিদ্যালয় থেকে পাশ করি ওই সময়ে।
শান্তির উচ্চ বিদ্যালয়ের যখন আমি পড়ি সে সময় আমাদের আমলে কিন্তু এই লেখাপড়ার যে ছিল ওই সময় এই যে রেজাল্ট, হ্যাঁ, আমাদের আমলে একটা ফার্স্ট ডিভিশন পাওয়াটা খুব টাফ ছিল। আমি 4-5টা স্কুলে মিলে ডাবল ম্যাথে লেটার নিয়ে আমি একজনই ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম ওই সময় 1989 সালে। নিশ্চয়ই অনেকে দেখতে এসেছিল। হ্যাঁ, ওই সময় এটা কিন্তু এখন এটা কিন্তু ভাবা যাবে না। হ্যাঁ, আমরাও গল্পেই শুনেছি। ওই সময়ের বিষয়টা মানে খুব সাংঘাতিক বিষয় ছিল ডাবল ম্যাথের ইয়াটা ওই সময়ের আমলে। এবং তখনকার সময় যারা সত্যিকার অর্থেই মেধাবী তারাই কিন্তু তাদের মানে যোগ্যতা স্বাক্ষরটা রাখতো, তাই না? হ্যাঁ, ওই সময় মানে এটা কিন্তু এখন হালকা মনে হবে, কিন্তু ওই সময় এটা বিশাল ছিল। না, নিশ্চয়ই। তো এরপরে কি হলো যে আমাদের আমার ইয়াটা হচ্ছে যে আমাদের ওখানে জারি গান, কবি গান, হ্যাঁ, যাত্রাপালা, তারপরে বার্ষিক স্কুলের বার্ষিক নাটক এগুলো হতো। এবং ওখানে তো একটা বিখ্যাত জায়গা আছে মাইজ ভান্ডার। মাইজ ভান্ডার আমাদের সেখানে নিশ্চয়ই আপনার যাওয়া হতো। হ্যাঁ, যাওয়া হতো, ওখানেও যেতাম। তো আমাদের বড় বিষয় হচ্ছে আমাদেরটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। আচ্ছা, মানে সারাটা বছরই বিভিন্ন অনুষ্ঠান লেগে থাকতো। আচ্ছা, ওই লেগে থাকার কারণে গিয়ে মানে মনে করেন আমাদের বার্ষিক পরীক্ষা স্কুলে নাটক হচ্ছে, হ্যাঁ, আমি নাটকে কিন্তু অভিনেতা। বাহ, বাহ। নাটকে আমি অভিনেতা। আমার প্রথম একটি গোলাপের মৃত্যু আমি সবুজের অভিনয় করি স্কুলে অবস্থায়। আর প্রথম প্রাইমারি স্কুলে ছিলাম তখন আমি ওই যাত্রাপালা এগুলো আমাদের স্কুলে হতো। বিভিন্ন সময় গ্রামে বিভিন্ন প্রোগ্রাম হতো বার্ষিক, শীতকালে বিশেষ করে। আচ্ছা, ওই প্রোগ্রামগুলোতে যেতাম। এভাবে যেতে যেতেই মানে আমার ভেতরে একটা কাব্যশক্তির উন্মেষ ঘটে কবি গানে যখন যাই। আমি তখন আমার একটা টিচার ছিলেন সুখন্ত বিকাশ দে, উনি কবিতা লিখতেন, বই লিখতেন। ওনার বাসায়, ওনার ওয়াইফ ছিল দীপালি ভৌমিক, ওনাদের বাসায় আমি পড়তে যেতাম, আমার বড় ভাই জসিমউদ্দিন সহ। উনি যখন কবিতা লিখে আমাকে পড়াতে শোনাতেন, এ শুনতে শুনতে আমার ভেতরে একটা আসে যে আমার ভেতরে একটা যেমন মনে করেন একটা কাব্যশক্তির উন্মেষ ঘটে যে আমার শিল্প সংস্কৃতির একটা প্রভাব আমার ভিতরে অবচেতন মনেই তৈরি হতে থাকে। এরপরে বিশেষ করে যখন আমি ওই যে বললাম প্রাইমারিতে পড়ি, নাটক দেখতাম, আমার ভিতরে একটা নাটক লেখার আগ্রহ তৈরি হয়। তখন আমি একটা ক্লাস 5-এ একটা নাটক লিখি, রাজপুত্র রাজা, হয়তো 4 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠার এরকমই ছোট্ট ছেলে, ছোট্ট জীবন, ছোট্ট ভাবনা। ওই সময় আমাদের স্কুলে নাটক হয়, হ্যাঁ, কুপুকাত নামক একটা নাটক ছিল, সম্ভবত মমতাজউদ্দিন আহমেদের মনে হয়, আপনার পড়ছেন কিনা আমি জানি না। কুপুকাত নাটকে আমি এই ইয়ার অভিনয় করি, সম্ভবত সিংহ বা বাঘের একটা চরিত্র আছে। আমার স্যার ছিল সুকন্দ বিকাশ দে, শান্তিবিধান নন্দী, উনি আমাকে এই নাটকে ওই অভিনয়টা আমাকে দিয়ে করায়। একটা সে কুয়োর মধ্যে ঝাঁপ দিচ্ছে, আমার মনে পড়ছে তখন প্রাইমারি স্কুলে, ওই অভিনয়টা আমাকে দিয়ে করায়। তারপর তিনি আমাকে প্রথমে আবৃত্তি শেখান, শান্তি বিকাশ নন্দী, উনি মারা গেছেন। উনি সুকান্ত ভট্টাচার্যের, আমার প্রথম কবিতা আবৃত্তি হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্যের হে সূর্য, হে সূর্য, শীতের সূর্য হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষা আমরা তাকে, যেমন প্রতীক্ষা করে তাকে কৃষকের চঞ্চল চোখ, ধান কাটা রোমাঞ্চকর দিনগুলোর জন্য। ওটাই হচ্ছে আমার জীবনের প্রথম আবৃত্তি। ওই আবৃত্তিতে দিয়ে আমি ফার্স্ট পুরস্কার পেয়েছিলাম। এটা কিন্তু আমাকে শান্তিবিধান নন্দী স্যারই এই মানে শিখিয়েছিলেন আবৃত্তির কলা কৌশল। এরপর আমি প্রায় এসএসসি পর্যন্ত প্রতি বছর বার্ষিক, যে আমাদের স্কুলে প্রতি বছর বার্ষিক অনুষ্ঠান হতো, হ্যাঁ, আমি শুধু আবৃত্তিটাই করতাম আমি, হ্যাঁ, এবং আমি সবসময় আবৃত্তিতে পুরস্কার পেতাম। হ্যাঁ, এইভাবে আমার শৈশবের ইয়াটা শুরু হয়। মোটামুটি ভালো পড়াশোনার পাশাপাশি নাটক করা, আবৃত্তি করা, লেখালেখির প্রতি একটা ঝোঁক, সবকিছু নিয়েই আসলে আপনি বড় হয়েছেন। সবচেয়ে বড় বিষয় কি, মানে যেটি খারাপ লাগছিল আমার শুরুতে, যে ওই সময়ে স্যার যেটি বলছিলেন যে না, যে মা বাবার কি একটা প্রত্যাশা ছেলে সন্তানের জন্য, এবং সমাজ থেকে যে একটা কটু কথা সবসময় বাবা মাদেরকে শুনতে হয়, সেই সমাজ ব্যবস্থায় আবার মানে এমন একটা ব্যবস্থা ছিল, আপনি হিন্দু অধ্যুষিত এলাকায় থাকছেন নাকি খ্রিস্টান অধ্যুষিত এলাকায় থাকছেন, সেটা ভাবনার কোনো মানে প্রয়োজনই ছিল না। যেটা আসলে আমরা মানে 2026 সালে এসেও আমাদের মানে অনেক সময় আমাদের এই সোসাইটিতে চিন্তা হয় যে হিন্দু অধ্যুষিত এলাকায় থাকছে বা খ্রিস্টান অধ্যুষিত এলাকায় আমরা থাকছি। তো সেই দিক থেকে না আসলে জেনারেশন টু জেনারেশনের গ্যাপ তৈরি হলেও খারাপ ভালো সবটা নিয়ে যেমন আপনারাও বড় হয়েছে, আমার মনে হয় আমাদের এই সময়ে আমাদের পরবর্তী জেনারেশনও সেই ছোট ছোট সমস্যাগুলো নিয়েই আসলে বড় হচ্ছে। কিন্তু সাকি তখনকার সময় যে একটা উদারতার পরিবেশ ছিল,
এবং এটা আমরা তো ক্রমেই আমরা হিন্দুই বোধহয় আমরা এখন আসলে সেটা হারিয়ে ফেলছি, যে একটা অসাম্প্রদায়িক চেতনা। ওই যে একটা ওই যে শাহ আব্দুল করিম একটা গান আছে না, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন আগে কাটাতাম, কি সুন্দর দিন কাটাতাম, হিন্দু আমরা মিলেমিশে থাকতাম। আমার শৈশবে আমরা হিন্দু বাড়ি কোনটা মুসলিম বাড়ি কোনটা আমরা জানতাম না। জি আমি বড় হয়েছি হিন্দু বাড়িতে। প্রথমে বললাম সুগন্ধি বিকাশ কথা, তারপর বললাম শান্তি বিধান নন্দীর কথা। আমি কিন্তু দুজনেই বললাম যে কি আমি ওদের পরিবারে ওদের ঘরে যেতাম, ওদের সুগন্ধি বিকাশ স্যারের বাসায় রাত্রে থাকতাম। আমার প্রাইমারি জীবনটা কাটছে ওদের বাসায়। সন্ধ্যা ভাতের পুটলি নিয়ে তাদের বাড়িতে চলে যেতাম, আমি আর জসিম ভাই সেখানে থাকতাম। এবং এই মানুষগুলো আসলে আপনার চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করেছে। হ্যাঁ, ওদের কাছে তো আমার চিন্তার বিকাশটা ঘটছে। আমাদের ওই যে শৈশবটা কিরকম, আমাদের বাচ্চারা তো মনে করেন এই যে ঈদে আমার বাচ্চা জাফরিন বাড়িতে গেল, ওরা বাড়ি থেকে ঈদে বছরে একবার গেছে, বাড়ি থেকে আসবে না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সে আসবে না, আমাকে বলছে আমি আর 4 দিন থাকবো। আমি বলি স্কুল করছি, চলো। ও আসবে না, আমার 4 দিন থাকি, আমি যাব না। কিন্তু কারণটা কি? সে আম গাছ দেখতেছে, কাঁঠাল গাছ দেখতেছে। আমি তো আম গাছ থেকে শামুকের নিয়ে আম পেরে শামুকের খোলস দিয়ে আমরা এক ধরনের বানাতাম, ওটা দিয়ে আম কাটতাম। আচ্ছা, লবণ মরিচ থাকতো পুটলিতে, থাকতো লবণ এবং মরিচ থাকতো। স্কুলে যাওয়ার সময় শামুকটা থাকতো সাথে, শামুকটা এক পাশের খোসাটা, ওটা দিয়ে আম কেটে ওটার সাথে লবণ আর মরিচ করে যুক্ত করে তারপর খেতাম আমরা। কার গাছের আম পারতেছি জানি না, পুকুরে নেমে যেতাম ওখানে শাপলা তোলার জন্য। হ্যাঁ, কার গাছের লিচু খেয়ে ফেলতেছি, কাঁঠাল খেয়ে ফেলতেছি, তার কোনো হিসাব ছিল না। শীতকাল আসছে, কার খেজুর গাছের রস রাত্রে চুরি করতেছি, সেটা দিয়ে আমরা বিরাট বানাতাম। ওই খেজুরের রস দিয়ে এক ধরনের বানাতাম, সিন্নি বলতো, সিন্নি বানাতাম। সবাই পুরো লোকজন 50-60 জন মিলে আমরা এগুলো খেতাম। কেউ কিছু কিন্তু বকাঝকাও দিত না। এবং সবার বাড়ি থেকে চাল নিয়ে আসতাম। এগুলো আপনারা হয়তো এখন ভাবতেই পারবেন না, আমাদের সেই আজ থেকে 50 বছর আগের কাহিনীগুলা। মানে প্রত্যেকের খেজুর গাছ আসলে ওই সময় পুরো একটা গ্রাম মনে হয় ছিল, পুরো একটা পরিবার। হ্যাঁ, পুরো পরিবার। এবং একটা আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করতাম, মনে করেন একটা বৃষ্টি দিয়ে, হ্যাঁ আপনার বাড়ি চট্টগ্রাম, আমরা কি করতাম মানে যে যখন বৃষ্টি হচ্ছে না তখন রাত্রে আমরা একটা কুলা নিয়ে বিভিন্ন রকমের স্ট্রোক বলে মানুষের ধারে যেতাম, পানি ছিটাতাম, তারপর ওরা আমাদেরকে চাল দিত। এই ঘর থেকে এই ঘরে যেতাম রাত্রে, সন্ধ্যায় 7টা-8টা থেকে শুরু হতো রাত 10টা পর্যন্ত। এভাবে প্রতিটা বাড়ি গ্রামে ঘুরতাম, তারপর চাল নিতাম। স্যার, একটা শিশু আসলে বেড়ে উঠতো শুধু তার পরিবারকে কেন্দ্র করে নয়, পুরো গ্রামকে কেন্দ্র করে, যেটা আসলে এই সময় আমরা চিন্তাই করতে পারি না। এই চমৎকার শৈশবই আসলে আপনাকে পরবর্তী সময়ে শিল্প সাহিত্য চর্চার অনেক বেশি উৎসাহিত করেছে, তাই না? এবং 1987 সালে আপনার প্রথম লেখা প্রকাশিত হয়। সেই সময়টা আসলে কেমন ছিল? সেই সময়টা হচ্ছে না, আমাদের গ্রামে তো কোনো পেপার যেত না। আচ্ছা, আমি পত্রিকা তো কিছু চিনি না, ম্যাগাজিন চিনি না, কিন্তু বিভিন্ন জায়গায় পত্রিকা কখনো ওই বাজারের ঠোঙ্গায় পত্রিকা দেখি। কিন্তু লেখার যে একটা আগ্রহ, কৌতূহল, সেটা তো আমাকে সারাক্ষণ করতেছে, ধারণা দিচ্ছে। আমার চাচা ছিল ইব্রাহিম সাহেব, উনি নেপসন চা বাগানের ছিল, পাবলিক রিলেশন অফিসার ছিলেন। আচ্ছা, উনি রাজনীতি করতেন। উনি চট্টগ্রাম শহরে যখন যেতেন তখন একটা পত্রিকা নিয়ে আসতো, খবরের কাগজ, হ্যাঁ, তখন কাজী শাহেদ আহমেদের, আচ্ছা, তারপরে আর বিভিন্ন পত্রিকাগুলো নিয়ে আসতো, তাদের ঘরে এগুলো থাকতো। উনি শিক্ষিত মানুষ, তো আমি তাদের চাচার ঘরে, তো আমাদের তো ঘরের কোনো ছিল না, এখনো নেই। আমার ঘর কোনটা, চাচার ঘর কোনটা, এই পরিচয় আমাদের নাই। আমি দুপুরে কার বাসায় খাবো, চাচার বাসায় খাবো না আমি আমার বাসায় খাবো, সে কালচার আমি দেখিনি আমার শৈশবে। আমি যাদেরকে চাচার ঘরে গেছি, চাচার ঘরে খাইছি, চাচারদের চাচা তো ভাই আমাদের ঘরে আসছে, আমাদের ঘরে খাইছে। আমাদের শৈশবটা কিন্তু সেরকমই। হ্যাঁ, তো চাচার ঘরে থাকতাম, ওখানে ম্যাগাজিনগুলো পড়তাম, হ্যাঁ দেখতাম। ওগুলো কিন্তু আমাকে ক্লাস 8-এ পড়ি আমি, আমার ভেতরে একটু যৌবন আসতেছে, হ্যাঁ, আমি এগুলো উত্তেজিত হতাম, ভাবতাম। তখন কিন্তু তসলিমা নাসরিনের যে নির্বাচিত কলাম, সেটা কিন্তু প্রথম ছাপা হয় ওই যে খবরের কাগজে, কাজী শাহেদ আহমেদের। আমি ধারাবাহিকভাবে ওগুলো পড়ছিলাম তখন, হ্যাঁ, তখন আমলে। তখন এই বের ছিল এই সময়, হ্যাঁ, ছোট ছোট 3 টাকার দামের পত্রিকা, ছাত্র ইউনিয়নের কমিউনিস্টের একটা পত্রিকা মুখপাত্র ছিল সময়। এরকম বিভিন্ন পত্রিকা 3 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা এরকম পত্রিকাগুলো ছিল। এগুলো পরে আমার সারাক্ষণ একটা জানার কৌতূহলের মাত্রা বেড়ে গেল। হ্যাঁ, এইভাবে করতেছি। তখন গ্রামে কোনো পত্রিকা আসতো না। তো আমাদের একটা নারায়ণহাট বাজার, হ্যাঁ, আমি পড়ি শান্তিহাট স্কুলে, আর নারায়ণহাট বাজারে পত্রিকা নেই, শান্তিহাটে কোনো বাজারে কোনো পত্রিকা নেয় না। ওই বাজারে একটা সেলুন ছিল, মিন্টু নাপিতের দোকান। আমি তো লেখা পাঠাইছি খামে করে, 1 টাকার মনে হয় না, 50 পয়সা খামের দাম ছিল। হ্যাঁ, পোস্টে তখন তো নেট, ইন্টারনেট সেসব ছিল না। হ্যাঁ, খামে পাঠাইছি, পরে ওই লেখাটা ছাপা হয়। ছাপা হওয়ার পরে আমার বড় ভাই জসিম উদ্দিন ছিল,
বললো যে কি তুই কি এরকম কোনো পত্রিকায় লেখা পাঠাচ্ছিলে? যে হ্যাঁ পাঠাইছি। বলছো ওইটা তো ছাপা হয়েছে, কোথায় দেখছো তুমি? বলছো ওই জায়গায় দেখেছি। আচ্ছা। পরে আমি কি করলাম, আমি তো 2-3 দিন হয়ে গেল মন্টু নাপিতের দোকানে গেলাম, যাওয়ার পর দেখতেছি যে কি সেই পত্রিকা কেটে সে তো ওই যে ছোট ছোট টুকরো করে ফেলছে। তারা শেপ করার জন্য তো ওই কাগজে করে না, শেপ করার পরে ওইখানে কুচতে কুচতে আমার লেখাটা পেলাম আমি। পাওয়ার পরে সেটা পকেটে নিয়ে চলে আসলাম। আহা কি আরাধ্য ধন! সেটা মনে হয় পকেটে আমার বাড়িতে অনেক দিন ছিল। এবং যে আত্মীয় স্বজন আসতো, স্কুলে গেলে যেখানে যেতাম ওটা দেখি আমি যে লেখাটা কি বিষয় ছিল স্যার? হ্যাঁ, সেটা ছিল যে এলাকার একটা সমস্যা নিয়ে লেখাটা ছিল। আচ্ছা, সমস্যা নিয়ে লেখাটা ছিল। হ্যাঁ, আপনার সেই মন্টু নাপিতের কথা মনে আছে। আমি ভাবছিলাম যে আপনার এত কিছু কিভাবে মনে আছে। লেখকদের কি একটু বেশি স্মৃতিশক্তি ভালো থাকে? কারণ তো যদি সে স্মৃতিহারা হয় সে লিখতে পারে না। তো তার মধ্যে লেখকের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাড়না। সেই লেখকের ভেতর যদি কষ্ট না থাকে, হ্যাঁ, সে আঘাতপ্রাপ্ত হতে হয়, তারপর তার ক্রন্দন আসবে। লেখকরা তো আসলে জীবনের গল্পে হাঁটেন। হ্যাঁ, লেখকটা হচ্ছে যে জীবনের গল্পে তার মনে করেন সে এই আজকের যে বিষয়টা হচ্ছে সে যেখানে যাক না কেন, হয়তো সে তখন লিখে নাই কিন্তু তার মাথায় সেটা গেঁথে আছে। সে তার কোনো না কোনো জায়গায়, সে কবিতায় হোক, গল্প হোক, উপন্যাসে হোক, সে সেটা প্রকাশ করবে। হয়তো আজকে সে প্রকাশ করতে পারে নাই, তাকে সারাক্ষণ সেটা আলোড়িত করে, তাড়না দেয়। সে এবং যন্ত্রণা আছে, প্রকাশ না হওয়ার একটা যন্ত্রণা, না পাওয়ার একটা যন্ত্রণা থাকে। আর যন্ত্রণা যদি জান নাই সে লেখক হতে পারবে না। লেখককে যত কষ্ট দেওয়া যায়, ওই তলস্টয় বলছিল এই কথাটাই, তাকে আঘাতপ্রাপ্ত হতে হবে। যত আঘাতপ্রাপ্ত হবে তত তার ভালো লেখা। এই যে জীবনানন্দের কথা বলেন, খাওয়ার মতো ভাত ছিল না, কি দুঃসহ জীবন। সুকান্তের কথা বলেন, নজরুলের কথা বলেন, যাদের বেদনা যাদেরকে যত বেশি আহত করেছে। আমার মনে হয় এটা শুধু লেখালেখি না, শিল্প সংস্কৃতির প্রত্যেকটা জায়গায় আমরা এরকম একটা শব্দই শুনে থাকি, তাকে বেদনায় কাতর হতে হবে। আপনার শুরুটা কি গল্প, প্রবন্ধ এটা নাকি আসলে কবিতা? আমরা বলতে পারি ছড়া কবিতা। আচ্ছা। আমি যখন লেখালেখি শুরু করি তখন 90-র দশকে, হ্যাঁ, আমি ঢাকার পত্রিকাতে বেশি লিখতাম তখন। বাংলা বাজার, সংবাদ, বাংলার বাণী, আমাদের আমলে যেগুলো ছিল, আজকের কাগজ, ভোরের কাগজ, হ্যাঁ, এইসব, ইত্তেফাক, এগুলোতে আমরা লেখালেখি করতাম। আর তখন আমি চট্টগ্রাম চলে আসি, তখন চট্টগ্রাম বেতারে কবিতা পড়তাম। আচ্ছা। তখন এই চট্টগ্রাম টিভি যখন হলো, চট্টগ্রাম টিভিতে কবিতা পড়তাম। এগুলো 90 দশকের কথা। এগুলো সবকিছু কি আপনার লেখা কবিতা? হ্যাঁ, আমার লেখা কবিতা। আচ্ছা, আজকে কি আমরা কোনো কবিতা শুনতে পারবো কিনা? হ্যাঁ, শুনতে পারেন। আচ্ছা, আমরা তাহলে এখন কি শুনি? কি বলো? আচ্ছা, তাহলে একটা কবিতা আপনাদেরকে শোনাই। ছড়া পড়বেন না? কিশোর কবিতা পড়ি। জি। সুমনার সাথে পথে হেঁটে হেঁটে, কাদামাটি ঘেটে, ঘর ছেড়ে দূরে সেদিন দুপুরে দাদু বাড়ি গিয়ে সুমনার সাথে খেলেছি পুতুল খেলা শরতের এক বেলা। শরতের সেই দুপুরে সেদিন আমাকে সঙ্গী করে যায় পুতুলের গড়ে। দিয়েছিল সে পুতুলের বিয়ে, বিয়েতে গান ও নৃত্য ভরে ছিল এই চিত্ত। প্রজাপতি মন হয়েছে তখন খুশিতে আত্মহারা, সেই শুভক্ষণে অতিথি স্বজন এসেছিল যারা যারা। ওরাও মেতেছে খুশিতে সেদিন, ওরাও ছুঁড়েছে রং, বিয়ে জেনে নয়, পুতুলের ঘরে রাজ্যের রং রং। শরতের সেই দুপুরে যখন গিয়েছি নদীর ধারে, স্বচ্ছ কাচের পানিতে ছায়ারা ধুলে উঠে বাড়ে বাড়ে। ঢেউ সেজে ওরা কি যে বলে কানে, বুঝি না তাদের কথা, আমাদের নীরবতা। আমরা যখন বারে মুখু পথে দেখি কি পাখির ঝাঁক, মুক্ত ডানায় উড়ে উড়ে ওরা দিচ্ছে কেবলই ডাক। তাদের সে ডাকে সাড়া দিতে মন আকুলি বিকুলি করে, দেখি কি তখন ডালিম বাগানে দুপুর গড়িয়ে পড়ে। শরতের সেই স্মৃতির দুপুর এখনো কাদায় মন, ইচ্ছে আমার দাদু বাড়ি গিয়ে ঘুরে আসি কিছুক্ষণ। চমৎকার, চমৎকার। মানে এর মধ্যে যেন কৈশোরের প্রেমও লুকিয়ে আছে। ব্যাপারটা কি রকম? কৈশোরের প্রেম কার নেই? আপনার ছিল? সবারই আছে, আবেগ আছে, প্রকাশ নেই। বইয়ের ভেতরে কত চিঠি লিখছি, আচ্ছা, সুমনাকে দেওয়ার জন্য বা রোমানাকে দেওয়ার জন্য, কিন্তু রোমানার হাতে পৌঁছানোর সাহস তখন আমাদের ছিল না। তখন তো ফেসবুক ছিল না, তখন টুইটার ছিল না, তখন তো আর এই সামাজিক মাধ্যম এসব ছিল না। আমাদের চিঠি আদান প্রদান করতাম।
আমার একজন স্যার ছিলেন এরকম, প্রদীপ স্যার। আমার ওই ক্লাস 8-এ পড়ি আমি, তখন আমার বইয়ের ভেতর দেখা যায় কত চিঠি, প্রেমের চিঠি লিখতেছি, কাকে দিয়ে লিখতেছি, শুধু লিখেছি কিন্তু কাউকে দিতে দেওয়ার সাহস করি। সেই লেখাগুলো আমার মনে হয় লেখালেখিতেও একটু সহযোগিতা করেছে না, এই যে একটা একদমই তাই। চেষ্টা কি শব্দ ইউজ মানে ব্যবহার করব, এবং সেই সময় আরো প্রেম কত আসলে অনেক সুন্দর ওয়ার্ড সুন্দর। আসলে নিয়ে আসা যায়। কি মানে বলি? আমি পজিটিভ অর্থে বলছি, যেহেতু স্যার লেখক হয়ে উঠেছেন, কিন্তু আমার মনে হয় সেই লেখাগুলো তার লেখনীকে কিছুটা হলেও এগিয়েছে। এই যে লেখার অভ্যাস, আমি তো লেখার লিখতে চাচ্ছি, আমি অভ্যাস, জি, লেখার অভ্যাস জি, লিখতে যাচ্ছি, জি। মনের আবেগকে প্রকাশ প্রকাশ করছেন। করতে পারছি। চট্টগ্রাম শহরে যখন এলেন, আসলে পড়াশোনার তাগিদে কি চট্টগ্রাম শহরে আসা আপনার? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যখন এসএসসি পাস করি তখন আমার বাবার তো লেখাপড়া খুব বেশি ছিল না। আচ্ছা আমার চাচা ইব্রাহিম সাহেব, উনি বললেন যে তুমি চট্টগ্রাম কলেজে পড়তে যাও। আচ্ছা। তো পড়তে যাওয়ার কারণে গিয়ে আমি চট্টগ্রাম শহরে চলে আসি। আসার পরে আমার একটা খালা ছিল মমতাজ শিরিন, উনি ছড়িছড়ি সরকারি কলেজের অধ্যাপক, আর আমার মামা ছিলেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল অধ্যাপক হামিদ হোসেন সিদ্দিকী। আচ্ছা। আপনি চিনতেও পারেন হয়তো। তো ওনার বাসায় উঠি, শীতল ভবন ছিল চকবাজারে। তো সেখানে ওঠার পরে আস্তে আস্তে আমি চট্টগ্রামে স্থিত হই। হ্যাঁ, ওখানে আমার পড়ালেখা শুরু হয়। ওখানে চট্টগ্রাম শহরে যখন চলে আসি, আমি লেখালেখির জন্য একটা উন্মুক্ত অবস্থান আমার মধ্যে পেয়ে যাই। তখন আমি এই সবুজ আড্ডা, কবি এজাজ ইউসুফি, হাফিজ রশিদ খান, এই খোকন কায়সার, আমাদের যে বন্ধু বান্ধব, বাগ্যদন বড়ুয়া, এদের সাথে আমাদের একটা গ্রুপ তৈরি হয়। তারপর চট্টগ্রামে আন্দোলন, জাফর আমর রাশেদ, আমাদের এরকম একটা গ্রুপ তৈরি হয়। এরপর থেকে আমি শিল্প সাহিত্যের সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়ি। আচ্ছা। হ্যাঁ, তখন মনে করেন বিভিন্ন প্রোগ্রাম করা আমার জন্য সহজ হয়ে যায়। মোটামুটি তখন মনে হয় যে আপনি আপনার ডেস্টিনিটা খুঁজে হ্যাঁ, পেয়েছেন খুঁজে পেয়েছি। চট্টগ্রাম শহরে এসে। অনেক দূর থেকে ছিলাম, মানে গ্রামে একেবারে মফস্বলে। জি জি জি। হ্যাঁ, ওখান থেকে শহরে আসা, জি। শহরে আসার থাকার তো কোনো জায়গাও ছিল না। আচ্ছা। আমি যে রাত্রে থাকবো, কারণ সেরকম কোনো জায়গায় ছিল না, জি। ওখানে ছিলাম। এরপর আমার একটা বড় ভাই ছিল, দিদারুল আলম, উনি বন্দরে আছেন। হ্যাঁ, ওর বাসায় থাকতাম। সেইভাবে আমার চট্টগ্রাম শহরে নিজেকে আস্তে আস্তে নিজেকে ইয়া করি। আপনি তো পলিটিক্যাল সায়েন্সে পড়া স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন। জি, ওখানে পাশাপাশি আপনি লেখালেখি চালিয়ে যাচ্ছিলেন তখন। হ্যাঁ, লেখালেখি চালিয়ে যাচ্ছিলাম। তখন কি আরো বেশি পোক্ত হলো যে আপনার উদ্দেশ্যটা, হ্যাঁ, যে আপনি লেখক আমি হতে তখন চান, আমার বাবা সাংবাদিকতা ছিল করতে যে চান? আমার এলাকা, আমার চাচা সবাই ছিল আমি ডাক্তার হব, ওদের ছিল। কিন্তু আমার ভেতরে ছিল যে আমি ডাক্তার হব না, আমি লেখক হব। হ্যাঁ, আমার এই জিনিসটা মানে আমাকে মানে ওই দিকে যেতে দেয় নাই। আমার ভেতর সারাক্ষণ ক্রন্দন, আমি কষ্ট পাচ্ছি। এটা আমি ডায়েরি লিখতাম ক্লাস 6 থেকে। ক্লাস 6 থেকে আমি ডায়েরি লিখতাম। এই ছোট্ট ডায়েরি ছিল, 20 টাকা দিয়ে ডায়েরি কিনতাম একটা। ওখানে আমি কোন দিন কি করতেছি, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু লিখতাম। আমার লেখালেখির পেছনে কিন্তু ওগুলো বিশাল কাজ করছে। এগুলো আমার বাবা কখনো আমাকে বলে না, ডায়েরি কিনে দেয় না আমাকে। আচ্ছা। আমি নিজে 20 টাকা দিয়ে ডায়েরি কিনতাম, 50 টাকা দিয়ে ডায়েরি কিনতাম। আজকে আমি কি দিয়ে খেলাম, কি করতেছি, আজকে কি ঘটেছে, কে এসেছে, মানে আমার ছোট মনের যে সকল ভাবনাগুলো ছিল, কে আমাকে আঘাত দিয়েছে, হ্যাঁ, এগুলি লিখতাম। এবং আপনি লিখতেন বলেই কি আসলে আপনার মেমোরি এতটা শার্প, মানে এখনো মনে আছে অনেক কিছু, আমি সেটাই খুঁজে বেড়াচ্ছি আসলে। সেটা মানে এগুলো একটা কারণ, এটা একটা বড় কারণ আমি মনে করি। ওই ডায়েরি লেখাটা, আমি যে গদ্য লিখি, আমার যে গদ্যের ভাষা, হ্যাঁ, সেটাকে পোক্ত করেছে। আমি বুঝতে পারি যে আমার গদ্যটা ঠিক হচ্ছে, আমার সেন্টেন্সটা ঠিক হচ্ছে কিনা, সেটা আমাকে কিন্তু বিশাল কাজ দিয়েছে ওই ছোটবেলা ডায়েরি লেখাটা। এটা এখন আমার ছেলেও করি, আমার জারিফকেও আমি এই ডায়েরি লেখাটা অভ্যাসটা করিয়েছি। এটা খুবই ভালো একটা বিষয়। হ্যাঁ। এবং পড়াশোনা শেষ করে আপনি কর্মজীবনে প্রবেশ করলেন। শুরুতে কোথায় কাজ করা শুরু করলেন? আমি প্রথমে হচ্ছে যে একটা মাদ্রাসায় শিক্ষক হিসেবে জয়েন করি। হাটাজারি না, প্রথমে চট্টগ্রামে আন্দরকিল্লা তাজ লাইব্রেরি ছিল। আচ্ছা, তাজ লাইব্রেরিটা এখনো আছে? আচ্ছা, এখনো আছে। হ্যাঁ, ওখানে আমি অ্যাস্ট্রো অফিসার হিসেবে জয়েন করি। এরপর আমার কয়েকটা জায়গায় চাকরি হয়। হ্যাঁ, চাকরি হয়ে যায়। প্রথমে হচ্ছে যে কি এই ইয়াতে কোরিয়ান ইপি যেটা চাকরি হয় অ্যাস্ট্রো অফিসার হিসেবে, জয়েন করিনি। তারপরে সহকারী তহসিলদার হিসেবে চাকরি হয়, জয়েন করিনি। তারপরে হাটহাজারী অদুদিয়া মাদ্রাসা, বড় মাদ্রাসা যেটা, হ্যাঁ, ওখানে চাকরি হয়। হওয়ার পরে ওখানে যে মর্নিং শিফট ছিল, হ্যাঁ, সকাল 7টা-8টা যে গিয়ে 12টার দিকে শেষ, হ্যাঁ, ওইটাকে আমি মানে পছন্দ করি। ফ্লেক্সিবল ছিল, ফ্লেক্সিবল ছিল, বাকি সময়টা নিজের জন্য পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি সকালে যেতাম। জি। আর
চলে আসতাম 12টা থেকে শেষ। এরপরে আমি তো একটা আসলে ওটা একটা মাতাল সময়, ওটা ছিল একটা মাতাল সময়, সময়টার নাম দিয়ে আমি মাতাল সময়। এনার্জেটিক। হ্যাঁ, ওই সময় আসলে একটা পাগল ছিলাম। পাগল বলতে এই লেখালেখির জন্য এক জীবন বিসর্জন দেওয়া যায়। আমার তো কবি হতে হবে, আমাকে তো লেখক হতে হবে, সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, মানে সেরকম একটা মানে পাগলামি আমার মাতাল সময়। ওইদিকে পরিবারের মধ্যে অভাব অনটন। আচ্ছা, কেন চাকরিটা খুঁজতেছে, অভাব অনটন বলতে আমরা 8-10 ভাই বোন। জি, এখন বাবার একা ইনকামের পথ, হ্যাঁ, আর সবাই পড়ালেখা করে। বোনদের চট্টগ্রামের বিয়ে তোমাদের বুঝতেই পারেন, দুটো বোন বিয়ে দিতে গিয়ে বাবা অনেকটা নিঃস্ব হয়ে গেছে, দুটো বোন বিয়ে দিতে গিয়ে। এই পুরো পরিবারের দায়িত্বটা বড় হিসেবে আমাকে নিতে হচ্ছে। জি। কখনো বোনদের ফর্ম ফিল আপ, কখনো স্কুলের বেতন, কখনো বইয়ের টাকা, কখনো এই। তখন আমি মানে আমি আমার জীবনের ক্যারিয়ার থেকে আর চিন্তা করিনি। কিন্তু এত কিছু সত্ত্বেও তো কিন্তু আপনি নিজের মতো করে জীবনটাকে বেছে নেওয়ার এটার জন্য সাহসটা দেখিয়েছেন। হ্যাঁ, এইটা একমাত্র আল্লাহর, মানে আমি বলবো যে আমি বিশ্বাসী মানুষ, হ্যাঁ, আল্লাহর একটা অসীম রহমত। আমি এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এরপর আমি মনে করেন এখান থেকে কি করলাম, চাকরি করারত অবস্থায় আমার গ্রামীণ ব্যাংকে চাকরি হলো। আচ্ছা, আমি চলে গেলাম, হ্যাঁ, ফেনী পশ্চিম শাখা একজন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। আচ্ছা, হ্যাঁ, ওখানে চাকরিরত অবস্থায় বছর 2 বছর 3 বছর চাকরি করলাম, 2-3 বছর ম্যানেজারই করলাম। 2006 সালের ফেব্রুয়ারি মাসে প্রফেসর ইউনূস স্যার, আমাদের নোবেল লরিয়েট, হ্যাঁ, উনি এক গ্রামীণ ব্যাংকের মিডিয়ার জন্য একজন লোককে খুঁজতেছেন, যিনি লেখালেখি করেন, যিনি যার কলমে ইয়ে আছে, তার হাত আছে বা লেখালেখি অভ্যাস আছে, মিডিয়া ইয়ে করা আছে, সম্পর্কে তার ধারণা আছে। তখন তিনি আমাকে ওখান থেকেই গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে মিরপুর নিয়ে আসেন। আচ্ছা, হ্যাঁ, মিরপুর নিয়ে আসেন। এই যে ঢাকায় আসলাম 2006 সালের ফেব্রুয়ারি 1 তারিখ, তখন থেকে স্যারের সাথে আমার যাত্রা শুরু হয়। হ্যাঁ, একজন নোবেল লরিয়েট স্যারের সাথে। তার ছাত্র সে তখনও কিন্তু স্যার নোবেল পুরস্কার পাননি। হ্যাঁ, তো আপনি আমাকে স্মৃতিশক্তির কথা বলছেন, তো আমি মনে করি যে কি বাংলার আমার দেখা এমন প্রখর স্মৃতির মানুষ বাংলাদেশ আর দ্বিতীয়টি নেই। এমন একজন মানুষ যিনি, আমি তার যত ড্রাফট করেছি, যত কিছুই লিখেছি, আমি কোনোদিন দেখি নাই তাকে ওই ড্রাফটে স্বাক্ষর করতে। যত বড় ড্রাফট হন, তিনি লাইন বাই লাইন না পড়ে পড়তেন, পরে সংশোধনী ছাড়া তিনি কোনো ড্রাফট ফেরত দেননি। এবং তিনি যদি দেশের বাইরেও থাকেন, আমার কাছে অজস্র ড্রাফট আছে, তিনি দেশের বাইরে আছেন, তখন কিন্তু এই মেইল ছিল না, তখন ছিল এই ওই যে ফ্যাক্স করা হতো, ফ্যাক্স করা হতো। একবার আনু মোহাম্মদে ইয়াতে লিখছেন যে সাপ্তাহিক 2000-এ যে ক্ষুদ্র ঋণের বৃহৎ বাণিজ্য, স্যারের বিরুদ্ধে, মানে গ্রামীণ ব্যাংক নিয়ে বিশাল একটা লেখা লিখলো। স্যার তখন বাইরে, তখন আমাকে নির্দেশ দিলেন যে কে এটার উপর তুমি ড্রাফট লিখো। তো আমি একটা জবাব তৈরি করলাম, জবাব তৈরি করার পরে ওটা ফ্যাক্স করলাম স্যারের কাছে বাইরে বিদেশে। আচ্ছা, ফ্যাক্স করার পরে স্যার ওটা আবার সংশোধন করলেন, হাতে লিখে সংশোধন করে আবার ফ্যাক্স করলেন ওখান থেকে। এবার পাবলিশ করতে পারো। তা এখন তুমি পাবলিশ করতে পারো। তা আপনি আমার স্মৃতিশক্তির সাথে, আমরা স্যারের স্মৃতিশক্তির কাছে আমার স্মৃতিশক্তি কিচ্ছুই নাই। আপনি প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার যে সুযোগটা আপনার হয়েছে, হয়তো সেই জন্য আপনার যে স্মৃতিশক্তি নিয়ে যেটা আমরা বলছিলাম না, আপনি আরও নিজেকে আরও নতুনভাবে আরও কত শক্তিশালী করা যায় স্মৃতির দিক থেকে, সেই দিকে মনে হয় আপনি মনোনিবেশ করেছেন এবং কাজও করেছেন। এবং একটি কথা তো সপ্তমই আমরা জানি যে ব্রেইনকে আমরা যেটা অর্ডার করি, ঠিকঠাক মতো যদি অর্ডারটা করা যায়, তাহলে সেটা সে নেয়, সে গ্রহণ করে। হয়তো আপনিও সেটা পেরেছেন প্রফেসর ডক্টর ইউনূসকে দেখে, আমার যেটি মনে হলো আপনার এই গল্পের মাধ্যমে। স্যার, সেখানে আপনি কত বছর কাজ করলেন? 2006 মনে হয় আপনি যুক্ত হলেন। ওখানে 6 থেকে স্যার যতদিন গ্রামীণ ব্যাংকে ছিলেন, ততদিন পর্যন্ত স্যারের সাথে আমি কাজ করেছি। স্যারের সাথে আমি স্যারের সোশ্যাল বিজনেস যে বই, ওই যে আপনার বলছিলেন সোশ্যাল বিজনেস, স্যার সোশ্যাল বিজনেস সংক্রান্ত যতগুলো বক্তব্য আছে দেশ বিদেশে, সেগুলোর অনুবাদ করেছি আমি। আচ্ছা, স্যারের যে সোশ্যাল বিজনেস বইটা আছে, সেই বইটা সোশ্যাল বিজনেসের উপর 9টা বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এগুলো ইংরেজিতে ছিল, এটা প্রথম বাংলা অনুবাদক আমি 3 মাস নিউজ সেন্টার ছিলাম এই বইটা অনুবাদ করতে গিয়ে। তো এটার জন্য আমাকে সহায়তা করেছিলেন শারমিন, তাকে তো আমি স্মরণ করব, সেই নিউজ সেন্টার ছিল। তারপর ওই ইয়াটাগুলো আমি মনে করি সামাজিক ব্যবসার নিয়ে স্যারের বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার, অনুবাদ করা, বিভিন্ন পত্র পত্রিকায়, এগুলো আমি করতাম।
বিশেষ করে সামাজিক ব্যবসার বিষয়গুলোর সাথে স্যার সাথে আমার সরাসরি কথা হতো এই বিষয়গুলো নিয়ে। তখন কনসেপ্টটা কিন্তু দাঁড় হচ্ছে শুধু, এখন তো মানে ছড়িয়ে গেছে। তখন মাত্র শুরু এই সামাজিক ব্যবসার ধারণা, বিভিন্ন জায়গায় নানা রকমের প্রশ্ন করতাম স্যারকে, সেভাবে মানে ওই বইটা আমি অনুবাদ করি। তার মানে আমরা বলতে পারি যে মোটামুটি প্রায় কত বছর কাজ করলেন? প্রায় 10 বছর। 10 বছর কাজ করলেন। 10 বছরের যে আপনার কর্মজীবন, এই কর্মজীবন তো শুধু কর্মজীবন নয়, অনেক অভিজ্ঞতা এবং ব্যতিক্রম অভিজ্ঞতা, পাশাপাশি কি আপনি লেখালেখি, কবিতা, গল্প, প্রবন্ধ এগুলো চালিয়ে যাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, আমি আসলে এই 10 বছরটা ছিল আমার জন্য খুবই স্বর্ণযুগ আমি মনে করি। আমি লেখালেখিতে আমাকে নিজেকে বিস্তৃত করতে পেরেছি। আচ্ছা। বাংলাদেশের ছড়ার উপর প্রথম একটা টক শো হয় খালেদ মুহিউদ্দিনের, এই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তখন। আচ্ছা। হ্যাঁ, এটা প্রথম এবং শেষ, আর হয়নি। আমি ওই অনুষ্ঠানে একজন ছিলাম, অতিথি হিসেবে ছিলাম। হ্যাঁ, সেটা আমি ছড়ার উপর অনেক কথা হয়েছে। এরপর ছড়ার উপরে মনে করো আমি তো ছিলাম মফস্বল শহরে, হ্যাঁ, চট্টগ্রাম বা ফটিকছড়ি বা নারায়ণহাট, জুসকলা, কিন্তু সেখান থেকে ঢাকা আসার পরে আমার সব জায়গায় প্রত্যেকটা বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে করা, কবিতা পড়া, অনুষ্ঠানে যাওয়া, হ্যাঁ, এগুলো নিয়মিতই আমার অব্যাহত ছিল। এরপরে মনে করেন আমার প্রায় এই ঢাকা আসার পরেই আমার 22টা বই কিন্তু এখানে আসার পরেই প্রকাশিত হয়। হ্যাঁ, তারপর মনে করেন আমার 3টে শিশু সাহিত্যের উপর কিন্তু 3টে প্রবন্ধের বই আমারই, মৌলিক প্রবন্ধের বই। তারপরে আমি এখানে ওই ডক্টর ইউনূস স্যারের জীবনী আছে 2টো, হ্যাঁ, জীবনী লিখেছেন আমি স্যারের উপরে। হ্যাঁ, একটা ইত্তেফাকে ছাপা হয়, একটা সমকালে ছাপা হয়। তারপরে সেই জীবন লিখতে গিয়ে আসলে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনার? স্যারের জীবনী লেখাও কিন্তু স্যারের অনুমোদন ছাড়া কোনো জীবনী লেখা যায় না। হ্যাঁ, যেমন স্যারের অভিজ্ঞতাও ছিল এরকম। স্যারের প্রথম যে গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, ওই বইটা লিখতে গিয়ে যিনি লিখেছেন তাকেও দীর্ঘ 1 বছর স্যারের পেছনে ঘুরতে হয়েছে তাকে শুধু রাজি করানোর জন্য। হ্যাঁ, স্যার রাজি হচ্ছিলেন না। হ্যাঁ, যেটা এখন তার বলা হয় বা বিভিন্ন জায়গায় যে বইটা প্রচারিত, সেখান থেকে স্যারের জীবনী আমি আসলে বাচ্চাদের উপযোগী করে লিখেছি। আমি ওই জীবনী লিখিনি, আমি একটা বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, তার উপর একটা অংশ, একটা ইত্তেফাকে, আর একটা হচ্ছে যে সমকালে। ওটা হচ্ছে যে কি স্যারের অনুমোদন ছাড়া একটা অক্ষর বাইরে প্রকাশ করার সুযোগ নেই, প্রতিটা ড্রাফট। ওইটা অভিজ্ঞতা হচ্ছে এই জিনিসটাই, স্যারে প্রচুর যে মানে স্যারও বাচ্চাদের নিয়ে কাজ করেন, বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, সে কারণে তিনি তার প্রতিটা লেখা, তার যতগুলো লিখেছে সবগুলো স্যার আগে পড়ছেন, পড়ার পরে অনুমোদন করেছেন, তারপর আমি প্রেসে দিতে পারছি। তাহলে লেখাটা খুব সহজ ছিল না। জি, আপনিও মোটামুটি বলা যায় যে সমাজ উন্নয়ন বা মূল্যবোধ এই বিষয়গুলো নিয়ে তো আপনি সবসময় লিখেছেন, কিন্তু আপনার শিশু সাহিত্য নিয়ে লেখার প্রভাবটা মনে হয় একটু বেশি। সেই দিক থেকে যদি একটু জানতে চাই যে বর্তমানে আমাদের এই শিশু সাহিত্যের অবস্থা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এটা নিয়ে আমার হতাশা এখানে। আমাদের শিশু সাহিত্যটা হওয়ার কথা ছিল একদম নির্মল। আমাদের শৈশবটা গড়ে উঠেছে নীতি কবিতা পড়ে, উপদেশমূলক কবিতা পড়ে, মানবিক গল্প পড়ে। এখনকার পাঠ্যে সেটা নাই। আমাদের ছড়া হয়ে গেছে কি রাজনীতি সর্বস্ব, বুলি সর্বস্ব, উত্তেজনা সর্বস্ব, স্লোগান সর্বোচ্চ। শিশুদের যে কল্পনা, শিশুদেরকে যে আমরা নৈতিক শিক্ষা দেব, শিশুদের মধ্যে যে আমরা পরিবেশের শিক্ষাটা দেব, সে কীভাবে পরিবেশ রক্ষা করবে, কি তারপর যেমন মনে করো আমরা শৈশবে পড়েছি যে কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়, হ্যাঁ, কিংবা যেজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না নিশীথে প্রদীপ বাতি, কিংবা আমার এ ঘর ভাঙিয়েছে যেবা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মুরে করেছে পথ। দেখেন কি কবিতাগুলো পড়ে পড়ে আমরা বড় হয়েছি, আর আমরা এখন কি পড়ছি হাট্টিমা টিম ঠিক আছে, হ্যাঁ, লোকজ ছড়া। কিন্তু ওই যে নীতিবোধ আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিশুরা সেই কবিতা থেকে অনেক দূরে। সেই জন্য সমাজে এত বিশৃঙ্খলা। আমরা পড়েছি যে মানবিক গল্পগুলো, এই যে নবীর শিক্ষা, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে বাচ্চাদের যে মানসিক যে মূল্যবোধের যে জায়গাটা যে শিশু সাহিত্যে ছিল সেটা এখন নেই। এবং আমাদের মধ্যে যেটা হচ্ছে না, আমরা ভালো লেখার যে প্রতিযোগিতা সেটা হচ্ছে না। আমাদের এখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের রাজনৈতিক
বাতাবরণ, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে সে অমুক পার্টি করে তার লেখা ছাপা যাবে না, সে অমুক দল করে, বা সেরকম এরকম একটা গোষ্ঠীবদ্ধতা। এবং এটার প্রভাব তো স্যার জাতীয় পর্যায়ে রয়েছে। আমরা দেখি পাঠ্য বইতে যে বই কবিতাগুলো বা ছড়াগুলো যেগুলো আসলে মানে মূল্যটা অনেক বেশি, কিন্তু সে হয়তো বা তার কোনো একটা রাজনৈতিক পরিচয় আছে বলে তার গল্পটা ছাপা হচ্ছে না। এক্স্যাক্টলি, আমাদের তো এর ঊর্ধ্বে ওঠা উচিত। এর ঊর্ধ্বে আমরা পারতেছি না। তো আমাদের যে বিষয়টা হচ্ছে যে, যেমন মনে করেন, আমি কোনো কাউকে আর বদনাম করতে চাই না, আমাদের পাঠ্য হওয়ার কথা ছিল যে কি, আমাদের সেরা লেখাগুলো দিয়ে আমরা তো একটা জাতি গঠন করব। বাচ্চাদেরকে তো আমাদের মূল ইয়াটা, বাচ্চাদেরকে দিয়ে তো আমাদেরকে জাতিটা গঠনের ইয়াটা নিতে হবে। কিন্তু আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে যে নৈতিক শিক্ষা, যে মানবিক শক্তি নিয়ে বা যে উদারতা নিয়ে বড় হওয়ার কথা ছিল, সেটা বই থেকে হারিয়ে গেছে। কারণ আমরা ভালো লেখাটা নিচ্ছি না, কারণ প্রথমে আমি বিবেচনা করছি তার দলীয় পরিচয়, তার চিন্তা, তার গোষ্ঠী, এত সব করতে করতে ও বাচ্চারা হয়ে যাচ্ছে গিনিপিক। হ্যাঁ, তারা তাদের যে একটা স্বাধীনতা, আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট চালাচ্ছি তাদেরকে। এই সরকার আসলে এই এক ধরনের পাঠ্য, আরেক সরকার আসলে আরেক ধরনের পাঠ্য, এইভাবে গবেষণা করতে করতে আমাদের মধ্যে থেকে যে আমাদের বাচ্চাদের মধ্যে থেকে শৈশব হারিয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের মধ্যে এখন শৈশব নেই। হ্যাঁ, তাদের মধ্যে স্বপ্ন নেই, তাদের মধ্যে হতাশা, তাদের মধ্যে বিষণ্ণতা, হ্যাঁ, তাদের মধ্যে নানা রকমের কাজ করতেছে, হিংস্রতা কাজ করতেছে। আজকে যে কিশোর গ্যাংকের কথা আমরা বলতেছি, কিশোর অপরাধের কথা, এগুলো কি আগে 20 বছর আগে আমরা শুনছি? কিশোর অপরাধের কোনো কাহিনী ছিল না তো। এখন কিশোর অপরাধের এমনভাবে বেড়েছে, শুধু কি কারণে? আমাদের মূল্যবোধ সমৃদ্ধ পাঠ্যসূচি নাই, সহায়ক বই নাই। আমরা স্কুলের পাঠ্যের বাইরে একটা বই পড়তাম, আপনারা পড়তেন কিনা জানেন, রেপিড রিডার বলতো আমাদের। হ্যাঁ, মানে সব বইয়ের বাইরে আরেকটা বই থাকতো বাংলার, বা আরেকটা বই থাকতো ইংরেজির, ওটা গল্পের, বিভিন্ন টাইপের গল্পের, এগুলো পরে পরে আমরা সমৃদ্ধ হতাম। হ্যাঁ, সহায়ক বই, সেটা হয়তো এখন নাই। তো এখন যে শিক্ষা ব্যবস্থা, এখন যে শিশু সাহিত্য, সেই শিশু সাহিত্যটা বাচ্চাদের জন্য হয় না, এটা বুড়োদের জন্য হয়ে যায়। হ্যাঁ, আর বুড়োদের জন্য মনে করেন শিশুরা হচ্ছে শৈশবে হাঁটে, তাদের কোনো শৈশব নেই। আমি আমার শৈশবের কথা বলতে পারি, শিশুদের কোনো শৈশব নেই। তারা শিশু, যখন আমরা ছড়া বা কবিতা লিখি, যখন বলে আমাকে ডাকে মাঠ, আমাকে ডাকে অমুক, না, তাকে মাঠ ডাকে না, সে মাঠে ছিল। মাঠ তাকে ডাকে, মাঠ আমাকে ডাকে, কারণ আমি ওইটা মানে পেরিয়ে আসছি। সুতরাং শৈশব নিয়ে যেসব ছড়া কবিতা লেখা হয়, ওগুলো শিশু সাহিত্য না। বর্তমান সময়ে স্যার যারা লেখালেখি করছে, তাদের লেখালেখিগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার দৃষ্টিতে? বর্তমান সময়ে কি যারা লেখালেখি করছে, তাদের মধ্যে আমি আছে কিছু সম্ভাবনা আছে, কিন্তু আমাদের যে জায়গাটা, আমরা শিশু সাহিত্যটা আসলে সকল সাহিত্য একার সন্ন্যাস। হ্যাঁ, সকল সাহিত্যিক বা যে শিল্প সাধনা একাই করতে হয়, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে কি, এরা বিভ্রান্ত হয় নানা কারণে, নানা মোড়কের কারণে। তারা তো তরুণরা তো মনে করেন, তারা স্বপ্ন দেখে সে এখানে যাচ্ছে, এখানে ছুটতেছে, তার তখন বিবেচনা করার ক্ষমতা থাকে না, তার বিবেচনার শক্তিটা তখন থাকে না, সে বিভ্রান্ত হয় কোথায় গেলে তার ভালো হবে, কোথায় গেলে। তখন সে নিজেকে চিনতে পারে, যে শিশু সাহিত্যিক নিজেকে চিনতে পারে, তখন তার আর কারো প্রয়োজন হয় না। আমাদের শিশু সাহিত্যের সবচেয়ে বড় প্রয়োজন কি, আমি নিজেকে চেনা। আমাদের ক্লাসিক সাহিত্যগুলো কি, ক্লাসিক ছড়া কোনগুলো হয়, ক্লাসিক কিশোর কবিতা কোনগুলা, হ্যাঁ, এটা যদি সে একবার জেনে যায়, সে কারো কাছে তার তখন আর চায় না। হ্যাঁ, এখন নিজেকে চেনাটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যখন নিজের সম্পর্কে জেনে যাবেন, আপনার ভেতর যখন আত্মবিশ্বাস, আপনি বিচার করতে পারতেছেন, তখন আপনার বিচারের জন্য আপনি আরেকজনের মুখোপেক্ষী হবেন না। একদমই তাই। আমাদের সেই আত্মবিশ্বাস জায়গাটা যদি ফিরে আসে, তাহলে আমাদের শিশু সাহিত্য সমৃদ্ধ হবে। নিশ্চয়ই স্যার। এবং এই শিশু সাহিত্য নিয়ে আপনি যে লেখকদের দৃষ্টিভঙ্গির কথা বলছেন, আমার মনে হয় যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে লেখকরা আছেন, নতুন করে বিশেষ করে যারা লিখছেন, তারা এই বিষয়টি নিশ্চয়ই ভাববেন। এখানে বেশ কয়েকটি বই রয়েছে স্যার, আপনার লেখালেখি নিয়েই যেহেতু কথা বলছি, আমরা একটু এই বইগুলো নিয়েও জানতে চাই। স্বপ্ন ও বাস্তবতা, জুলফিকার শাহাদাত, যদি এটি নিয়ে কিছু বলেন স্যার, আমরা একটু দেখাই দর্শকদেরকেও। জি, তো এটি কোন সময়ে লেখা আপনার বইটি? এটা বিভিন্ন সময়ে লেখা, বিভিন্ন পত্রপত্রিকায়, দৈনিকে লেখা। এই বইটা বাংলা প্রকাশ থেকে বেরিয়েছে, শিশু সাহিত্যের উপর প্রবন্ধ বই। আচ্ছা, এটা ছড়া, আচ্ছা, কিশোর কবিতা, প্রবন্ধ, ইয়া নিয়ে, শিশু সাহিত্য নিয়ে, দুই বাংলা ছড়া সাহিত্য তুলনামূলক বিশ্লেষণ নিয়ে
ওই ছড়াগুলো ওখানে আছে, প্রবন্ধগুলো ওখানে আছে। তুমি দেখবে। আচ্ছা, আরো একটি বই আছে এখানে, আড়ি ভেঙে বাড়ি ফেরা। হ্যাঁ, এটা হচ্ছে কিশোর কবিতার বই। আচ্ছা, এখানে বিভিন্ন শিশু কৈশোরের যে ভাবনাগুলো, চপলতা, প্রচ্ছদটাও খুব সুন্দর, তাই না? হ্যাঁ, জি। এবং শিশুরা এই ধরনের প্রচ্ছদই পছন্দ করে। ভীষণ, আমরা ভীষণ। ছোটবেলায় যেভাবে পছন্দ আমার করতাম। নিজেরই ভালো লাগছে, শিশুদের তো নিশ্চয়ই ভালো লাগবে। আমরা সুমনার সাথে বেশ সুন্দর না মনে হচ্ছে যে একটু পড়ি এরকম বইটা, তুমি একটু একদমই। দেখো। আরো একটা আছে এখানে, বিড়াল এখন বাঘের পেটে, চমৎকার শিশু। এটা কি কোনো কবিতার বই এটা একটা নাকি বাচ্চাদের, নিচুর গল্প? বাচ্চাদের ছড়া। আচ্ছা, আচ্ছা। একদম বাচ্চাদের, যারা স্কুল গোয়িং ছেলেরা আছে, বাবার সাথে বিভিন্ন খুনসুটি, মায়ের সাথে খুনসুটি করে, হ্যাঁ, বাচ্চাদের ইয়াটা। জি। ছোটদের ডক্টর মোহাম্মদ ইউনুস এক অপরাজেয় যোদ্ধা। আমরা এই বইটি একটু দেখাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের জীবনী। হ্যাঁ, এটা সমকালে লিখেছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, এটা বই আকারে তারপরে আসছে। বই আকারে প্রকাশিত হয়েছে। জি স্যার, এখন কি নিয়ে ব্যস্ত আছেন একটু যদি শুনতে চাই, কি লিখছেন? লেখকরা তো আসলে লিখেই যান, হয়তো কখনো কখনো কিছু পাণ্ডুলিপি আকারে থাকে, কিছু প্রকাশ হয়, আবার কিছু একদম নিজের মধ্যেই থাকে, আবার কিছু তো আমার মনে হয় লেখনীতে আসা পর্যন্ত মানে শেষ হয় না, এমনও হয়। সেই সবটুকু মিলিয়ে একটু জানতে চাই আমি। এখন আসলে আমি আছি ইয়া নিয়ে, এই আমার দুটো সমগ্র হবে। জি। আচ্ছা, একটা হচ্ছে যে ছড়া সমগ্র। গত 17 বছর আমি খুবই নিষ্পেষিত ছিলাম। আচ্ছা, আমি 2012 সালের পরে আমার কোনো বই বের হয়নি, আচ্ছা। বই মেলা যেতে পারতাম না। হ্যাঁ, যাক, ওসব একটা দুঃসহ স্মৃতি। এরপরে 12 সাল থেকে 25 সালে এসে আমার বই বের হয়, আমি বই মেলায় যেতে পারতাম না। হ্যাঁ, যেহেতু আমাদের রাজনৈতিক বিভিন্ন রকমের সমস্যা ছিল, আমিও একটা দর্শনে বিশ্বাস করি। হ্যাঁ, অন্যরা হয়তো অন্য দর্শনে বিশ্বাস করে আমাকে কথা বলতে না দিতে পারে, হয়তো দিচ্ছে না, হ্যাঁ, দেয়নি। আমি 25 সালে আবার স্যার এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। দর্শন বিষয়টা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনারা যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আছেন, লেখালেখিতে, তারা মনে হয় রাজনীতির একটু ঊর্ধ্বে থাকাটাই ভালো, বা থাকলেই হয়তো সবার জন্য ভালো হয়। যে ভালোবাসাটা বিলিয়ে দিচ্ছেন লেখালেখির মাধ্যমে সবার জন্য, যে সক্ষতাটা দরকার, সেটা মনে হয় রাজনীতির ঊর্ধ্বে থাকাই ভালো। এটাই ছিল। এটা সহমত কিনা আপনি? এটা একদম আমি একমত, সহমত। এটাই হওয়ার কথা ছিল। আমরা দেখেছি যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে অতীতে, কোনো রাজনৈতিক দর্শন কারো বিবেচ্য বিষয় ছিল না। কিন্তু গত 17 বছরে এটা এমন একটা জায়গায় চলে গেছে, হ্যাঁ, মানে দলীয় পরিচয়টাই একটা বেশি মুখ্য হয়ে গিয়েছিল। যাক, আমি আমার কাছে আমি এগুলো এড়িয়ে যেতে চাচ্ছিলাম আর কি। আল মাহমুদ সবার, আল মাহমুদ সবার, আবু সালেহ সবার, আব্দুল্লাহ শিকদার সবার, সবার হোক এগুলি, শামসুর রহমান সবার হোক, হ্যাঁ, সুকুমার বড়ুয়া সবার হোক। হ্যাঁ, এখন মনে করেন এগুলো যখন আমরা গোষ্ঠীতে নিয়ে যাই, তখন আমাদের ঘটনা হচ্ছে যে তখন মানে একটা হতাশা, একটা বিষণ্ণতা সবার ভেতরে কাজ করে। হ্যাঁ, এই কারণে গিয়ে আমি যে বললাম 17 বছর দূরে ছিলাম, 25 সালে এসে আমার বই আবার শুরু হলো। আমি আবার নিজেকে ফিরে পেলাম, যে আমার ভেতরে যে এখন সেই যে 17 বছর বিভিন্ন জায়গায় লিখেছি, পত্রিকায় লিখেছি আমি। হ্যাঁ, ওই আমার যে কিশোর কবিতাগুলোকে নিয়ে একটা মানে সমগ্র এবং ছড়া সমগ্র দুটো পাণ্ডুলিপি গোছাচ্ছি আমি। হ্যাঁ, দুটা সমগ্র বেরোবে আমার, এটা প্রস্তুতি চলছে, কাজ চলছে। জি, চমৎকার স্যার, চমৎকার। টেলিভিশন বেতারে তো আপনি নিয়মিতই কাজ করছেন, একটু যদি শুনি সেখানে কাজ করার অভিজ্ঞতা, ভালো লাগা, সবকিছু মিলে। আমার কাছে কাজ ভালো লাগা হচ্ছে যে, যেমন মনে করেন বিটিভির কথা বলি, এক সময় বিটিভিটা আমাদেরকে ওই 17 বছর ডাকেনি। আচ্ছা, ওই যে একই কথা, এখন প্রতি মাসে যায়। আচ্ছা, এখন ডিসেম্বর আসলেও যায়, ফেব্রুয়ারি আসলেও যায়, আর মার্চ আসলেও যায়। হ্যাঁ, বা প্রোগ্রাম করেছি বিভিন্ন টিভি, এনটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি বা বাংলা ভিশন, বিভিন্ন জায়গায় যখন ডাকে তখন যায়। কিন্তু ওই যে আমি মনে করি কি, আমাদের সৃষ্টিশীল মানুষগুলোকে বিভাজন থেকে যদি আমরা মুক্ত রাখতে পারতাম, হ্যাঁ, এই যে মনে করেন আমরা যদি চিন্তা করেন যে আমি যদি আমার শৈশবটা ফিরে পেতে পারতাম, আমার গত 17 বছর যদি ফিরে পেতে পারতাম, কত ভালো লাগতো। হ্যাঁ, আমি তো যেতে পারি নাই, আমাকে শিশু একাডেমি ডাকে নাই, যেতে পারি নাই, আমাকে বাংলা একাডেমি ডাকে নাই, যেতে পারি নাই, আমাকে ওই সব অনুষ্ঠানে আমি অপাঙ্ক্তীয় ছিলাম, কারণ আমি তো ভিন্ন স্বরে কথা বলতে চাই।
সবার জামা তো এক না। আজকে যে তিনজন আমরা বসছি, তিনজনের জামা তিন ধরনের, তিনজনের চেহারা তিন ধরনের, কিন্তু আমরা তিনজন কত ভালোভাবে বসে আছি না। আমরা সেই পৃথিবীটা চাচ্ছি, আমি শিশুর মুখের পৃথিবীটা চাচ্ছি, ইনক্লুসিভ সোসাইটি। হ্যাঁ, আমি শিশুর হাসির পৃথিবীটা চাচ্ছি, যে শিশুটা আমার ছেলে, আমার সাথে আপনার ঝগড়া আপনার সাথে, কিন্তু আমার ছেলে আপনার শিশু, ও দুজন মাঠে একসাথে খেলতেছে, তার মধ্যে কোনো সজাত্যবোধ নাই, তার মধ্যে কোনো ধর্ম পরিচিতি নাই, তার মধ্যে কোনো হিংসে বিভেদ নাই, তার বাবা কি মা কি এগুলো নিয়ে প্রশ্ন নাই, সে অফিসারের ছেলে না নন অফিসারের ছেলে, সেটার কোনো পরিচয়। আমিও শিশুর হাসির মতো, শিশুর সরলতার সরল পৃথিবী, একটা সরল পৃথিবী চাচ্ছি। সেটা যদি আমাদের হতো, সারা পৃথিবীতে কত সুন্দর হতো। শুধু বাংলাদেশ না তো, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমি সেই ধরনের একটা সুন্দর নিশ্চয়ই স্যার, আমি বলবো এটি একটি অন্যায় হয়েছে। প্রায় 15-17 বছর আপনি যেটি বলছেন যে একেবারেই আপনাকে বিভিন্ন আপনার কাজের যে সম্পৃক্ততা সেগুলো থেকে একটু দূরে রাখা হয়েছে, তারপরেও আপনি একেবারে হাল ছাড়েননি, লিখে গেছেন যেখানে যেমন করে সুযোগ পেয়েছেন, এবং সেই ভালোবাসার জায়গা, সেই অধ্যাবসায় আমি বলবো সেগুলো আপনাকে নিশ্চয়ই স্বীকৃতিও দিয়েছে, সম্মাননাও দিয়েছে স্যার। এগুলো নিয়েও যদি একটু বলি যে নিশ্চয়ই দিন শেষে ভালো লাগা তো অবশ্যই আছে। কেমন লাগে স্যার সেই সম্মাননা? অবশ্যই ভালো লাগে। আমি যেমন গত বইমেলায় একটা ঘটনা, প্রজ্ঞা নামক একটা মেয়ে, সে যখন প্রাইমারিতে কেজিতে পড়তো, তখন প্রথম আলোতে একটা কবিতা পড়ছিল, হ্যাঁ, জুসখোলা গ্রাম নিয়ে আমি লিখছিলাম। পড়ার পরে 22টা বছর পর সে মাস্টার্স পাস করে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, তার বাবা গভর্নমেন্ট কলেজে আছে। সে বইমেলা আমাকে খুঁজে নিয়ে, হ্যাঁ, খুঁজে নিল। হ্যাঁ, সে ফেসবুকে আমাকে হোয়াটসঅ্যাপ ইয়াতে মেসেঞ্জার দিল যে কি, স্যার আপনি কি সেই জুলফিকার সাদা কলাপাতা গ্রাম দুষ্কলা নয়? আমি বললাম যে হ্যাঁ। বলে যে আমি আপনার একটা কবিতা এই ঘটনা পড়ছি, আমি এই লেখাটা হারিয়ে ফেলছি, আমি এটা কোথায় পাওয়া যাবে? প্রথম আলো থেকে। পরে তখন আমি বললাম যে এটা তো আমার বইতে আছে, এখন তো নাই। তখন সে বলে যে আমি আপনার সাথে লেখাটা চাই, আপনার লেখার পর আমি আমার বই থেকে ছবি তুলে দিলাম। সে প্রজ্ঞার সাথে 22 বছর পরে আমার বইমেলা দেখা গেল, এবং তার একটা ইন্টারভিউ করেছি আমি বইমেলায়। তখন আমি মনে হয় ইয়ার সাথে ওই জিটিভির সাথে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম। হ্যাঁ, তখন সেই মুহূর্তে সে আসছে। পরে আমার কাছে মনে হলো যে মানে দেখেন, সে 22 বছর পরে সে মেয়ে, হ্যাঁ, সে প্রজ্ঞা আমাকে খুঁজে নিল, এর সাথে আমার আনন্দের হ্যাঁ আর কিছুই হতে পারে না। এটাই হচ্ছে যে সবচেয়ে, এরকম অনুভূতিগুলো অনেক আছে। হ্যাঁ, সেদিন শিশু একাডেমিতে গেলাম, আসার পথেই দেখলাম যে কথা সাহিত্যিক মাসুদ আহমেদ, তারপরে আর একটা মাসুম আওয়াল, আমি প্রোগ্রামে অনুষ্ঠানে যাচ্ছি, ওখানে আমি অতিথি হিসেবে ছিলাম। সে দেখে তার সাথে মনে হয় 17 বছর পর দেখা। সে মাসুদ আহমেদ বলছে, জুলফিকার ভাই আপনার ওই ছড়া, সে বলা শুরু করলো। মাসুম আওয়াল বলো, জুলফিকার ভাই আপনার ওই ছড়া, হ্যাঁ, সে ছড়া আবৃত্তি শুরু করো। ওইটাই হচ্ছে পুরস্কার, হচ্ছে ওইটাই প্রাপ্তি, মানুষের ভালোবাসা, ওই সেই প্রাপ্তি, কাজের স্বীকৃতি। সেদিন আমি জানলাম যে কি দীপান্ত রায়হান, ছেলেটা বললো যে কি, জুলফিকার ভাই আমরা আপনার আবৃত্তি শুনে পরে পরে বড় হয়েছে, কোথায় তুমি আবৃত্তি করছো? বলে যে আমি তো খেলাঘর করতাম 2012 সাল থেকেই, আমি ওখানে তো আপনার কবিতা এই আবৃত্তি হয়, ওটা পাঠ্য ওখানে। আরেকজন ফোন করলো নরসিংদী থেকে, যে ওখানে তো আপনার কবিতা আবৃত্তি হয়, ছড়া কবি, কিশোর কবিতা, পাঠ্য, এগুলো কিন্তু আমি কিচ্ছু জানি না। লেখকদের বড় প্রাপ্তি আমার মনে হয় স্যার এখানে, যেটি আপনি বলছিলেন। স্যার আজকে অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনাদের জন্য, এই মাছরাঙ্গা টিভির জন্য, রাঙ্গা সকালের জন্য, সবার প্রতি যারা অনুষ্ঠান দেখছেন, যারা শুনছেন, হ্যাঁ, সবার জন্য প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ।